হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 18। এর আগে আমরা 18টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এছাড়া সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ওয়েস্ট বেঙ্গলে চলছে, তোমরা সেটা জানো যে ওবিসি কেস। এই ওবিসি কেস কিন্তু একটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে চাকরি প্রার্থীদের জীবনে, যেটা নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও করব। তার যে ড্রব্যাকস, তার যে খারাপ দিক, সেইগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনতে চলেছি, সেটা তোমরা অবশ্যই দেখবে। কারণ ইউটিউবে অনেক রকম ভিডিও চলছে, এত কিছু দেখে তোমরা বিভ্রান্ত হচ্ছ, সেই জন্য এই নিয়ে আমি একটা ভিডিও আনবো যেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে আজ আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 19, যেটা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, এগুলোকে সামনে রেখে আমি করছি। এছাড়া তোমরা যারা ইংলিশটাকে ভালো করে শিখতে চাইছো, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ক্লাস ইন ডিটেলে করানো আছে। তোমাদের যা যা টপিক প্রয়োজন তোমরা সেই টপিকগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমরা প্রথম কোয়েশ্চেন স্টার্ট করি, যেখানে আমরা ইন ডিটেলে প্রত্যেকটা কোয়েশ্চেনের আলোচনা করব। বাই দিস টাইম টুমোরো শিখা ওয়ার রিচ হেয়ার অ্যাট 7 PM, নো এরর। তোমরা বলেছিলে যে টপিকের যে নাম সেটা না দিতে। আজকের পর থেকে 19 নম্বর সেট থেকে আর কোনো টপিকের আমি নাম দেব না, বিশেষ করে ন্যারেশন ভয়েস ছাড়া যেগুলো রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তোমরা এমনিই বুঝতে পারবে। তাহলে বাই দিস টাইম টুমোরো, টুমোরো মানে হচ্ছে আগামীকাল। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা ফিউচারের সেন্স দিচ্ছে। বাই দিস টাইম টুমোরো, আগামীকাল এই সময়। তাহলে কি ফিউচার টেন্স মানে আমরা কি জানি, যে ঘটনাটা এখনো ঘটেনি। তাহলে এই যে আছে শিখা ওয়ার রিচ, তাহলে ওয়ার এর পরিবর্তে কি হয়ে যাবে? এই ওয়ার এর পরিবর্তে উইল হয়ে যাবে, কারণ আগামীকাল এই সময়ে শিখা পৌঁছে যাবে। এখানে কটার সময়? 7টার সময়। তাহলে আগামীকাল পৌঁছাবে ওয়ার রিচ, ওয়ার এর পরে রিচড। আমাদের কোনো ভার্বের যে ফর্মুলা সেখানে আমাদের পড়ছে না। যদি আমরা শুধু রিচড করতাম তাও আমরা পাস্ট ইনডিফিনিট বলতে পারতাম। ওয়ার এর পরে যদি আমরা রিচড বসাতাম তাহলে আমরা প্যাসিভ বলতে পারতাম। তাহলে বাই দিস টাইম যখন থাকবে তারপরে দেখতে পাবে টুমোরো লেখা আছে, তার মানে জানবে পরের যে সেন্টেন্সটা সেটা ফিউচারের কোনো একটা টেন্সে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ফিউচার ইনডিফিনিটে হবে। তাহলে অপশন বি তে আমাদের ভুল আছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? সেকেন্ড, দ্য ওয়েদার ইজ ক্লিয়ার ইট ড্যাশ রেন টুডে। তাহলে আমাদের মে হতে পারে, ক্যান হতে পারে, স্যাল হতে পারে, মাইট হতে পারে। ওয়েদারটা কেমন? ওয়েদারটা পরিষ্কার। তাহলে ওয়েদার যদি পরিষ্কার হয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে না বেশি থাকে? ভেরি গুড। তাহলে আমরা দুটো মোডাল ভার্ব শিখেছি, একটা হচ্ছে মে আর একটা হচ্ছে মাইট। মে মানে হচ্ছে সম্ভাবনা বেশি, মোর। মাইট মানে কি? সম্ভাবনা লেস। তাহলে তোমরাই বলো কোনটা উত্তর হবে? ভেরি গুড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? ইট মাইট রেন টুডে। আজকে বৃষ্টি হতে পারে এবং সেটার সম্ভাবনা কি? খুব কম। মে মানে সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা কিন্তু মে আর মাইটের জেনে রাখতে হবে, যেটা আমরা ভুলে যেতেও পারি। ক্লিয়ার? নেক্সট, if I am the principal of the school, I would abolish all examination, no error. যদি আমি স্কুলের প্রিন্সিপাল হতাম তাহলে আমি সমস্ত পরীক্ষা বন্ধ করে দিতাম। তাহলে এটা আমাদের কি? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমরা ভালো করেই জানি। ভেরি গুড, সবাই সঠিক করেছো আশা করছি। ইফ আই ওয়্যার দ্য প্রিন্সিপাল, তাহলে আমি নিশ্চয়ই প্রিন্সিপাল হতে পারছি না এখন, তাই আমি পরীক্ষাটা বন্ধ করতে পারছি না। তাই পরবর্তীকালে যদি আমি প্রিন্সিপাল হতে পারি, যেটা আমার কল্পনা, তাহলে কল্পনা করলে তো আর প্রিন্সিপাল হওয়া যাবে না, তার জন্য পড়াশোনা করতে হবে। এবং কন্ডিশনাল সেন্টেন্স আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে অপশন এ তে আমাদের এরর রয়েছে। ক্লিয়ার? নেক্সট, উইল হি হ্যাভ রিটেন এ লেটার। তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ আছে, ভয়েস চেঞ্জ। কোন টেন্স আছে? আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এর পরে উইল আছে, হ্যাভ আছে, তারপরে রিটেন আছে, তার মানে আমরা বুঝতে পারছি ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট যদি হয়, উইল হ্যাভ বিন এর বা শ্যাল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কোথায় দেখা যাক? বিন আছে। দেখো এখানে একটাতেও হ্যাভ এর পরে বিন নেই। তাহলে অলরেডি আমরা ভয়েস চেঞ্জের স্ট্রাকচার মুখস্থ করে এসেছি। তাহলে বিন নেই মানে আমরা অন্ধের মতো এখানে টিক মেরে দেবো। ক্লিয়ার? তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এটা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করা যায় যদি তোমরা নিয়মগুলো ভালো করে জেনে রাখো। তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে ক্র্যাশ কোর্স স্টার করা আছে প্লেলিস্টে, সেখানে কিন্তু ন্যারেশন ভয়েস সমস্ত কোর্স তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। 5. We need to buy a few more pieces of furniture for the bedroom, say a new cupboard and
beside table। তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট দেখছি FURNITURES। তাহলে এখানে আমরা ভালো করে দেখে রাখবো FURNITURE। এই যে ফার্নিচার, এই ওয়ার্ডটা মনে রাখবে অলওয়েজ সিঙ্গুলার। একে আমরা ES যুক্ত করে কখনো প্লুরাল করতে পারি না। তাহলে ফার্নিচার যে ওয়ার্ড, এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এটা আমরা কখনো প্লুরাল করতে পারি না। এবং আমাদের যে কোয়েশ্চেন আছে সেটাকে কিসে লেখা আছে? প্লুরালে লেখা আছে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ভুল রয়েছে। নেক্সট 6 কি বলছে? I shall be glad to help every one of my boys in their studies। তাহলে এখানে আমাদের একটা প্রোনাউন দেখতে পাচ্ছি everyone। দেখো এই যে everyone, তাহলে এই যে everyone আছে, এটা একটা সিঙ্গুলার প্রোনাউন। তাহলে যদি সিঙ্গুলার প্রোনাউন হয়, তার যদি কোনো পজিটিভ হয়, সেটা কি প্লুরাল হওয়া উচিত? দেয়ারটা কোথা থেকে হয়? দে থেকে হয় দেয়ার। তাহলে দেটা একটা প্লুরাল নাম্বার, তার পজিটিভ দেয়ার। আর এভরিওয়ান এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, যার পজিটিভ কি দেয়ারের পরিবর্তে আমরা করে দেবো হিজ। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা খাতায় নোট ডাউন করে রাখবে। সিঙ্গুলার পজিটিভ হলে তার সিঙ্গুলারই, মানে সিঙ্গুলার প্রোনাউন হলে তার যে পজিটিভ সেটা সিঙ্গুলারই হবে, আর প্লুরাল প্রোনাউন হলে তার যে পজিটিভ সেটা প্লুরালই হবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট 7 in my younger days I could run for miles at a stretch no error। তাহলে আমি যখন ছোট ছিলাম, আমি মাইলের পর মাইল একটানা হেঁটে যেতে পারতাম। তাহলে এই যে ফ্রেজটা রয়েছে ইন মাই ইয়ঙ্গার ডেজ, এটা হচ্ছে একটা ফুল ফ্রেজ, ভালো করে নোট ডাউন করে রেখে দেবে। তার মানে যখন আমি ছোট ছিলাম, সেটা কি করতে হবে? when I was young, when I was young। ঠিক আছে, when I was young। তাহলে এই যে ইন মাই ইয়ঙ্গার ডেজ, এটা হচ্ছে একটা ভুল ফ্রেজ। তাহলে সঠিক কি হবে? when I was young। তাহলে ভুল কোথায় আছে? আমাদের অপশন এ তে আছে। খাতায় নোট ডাউন করে রাখবে কিন্তু এগুলো। Well, in order for the scheme to be successful, we require as much as 20 investors। তাহলে আমাদের সফল হওয়ার জন্য কতজন ইনভেস্টরের প্রয়োজন? কতজন? as much as 20 জন। তাহলে এখানে আমাদের কি নো ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশনের মতো, এখানে ইন অর্ডার ফর এর পরিবর্তে আমরা ইন অর্ডার উইথ লিখতে পারি, ইন অর্ডার অফ লিখতে পারি, ইন অর্ডার টু লিখতে পারি। এই যদি তিনটে না হয়, তাহলে আমাদের নো ইমপ্রুভমেন্টে টিক মারতে হবে। আমরা এই যে ইন অর্ডার ফর, এটা হচ্ছে একটা ইডিয়মস বা ফ্রেজ। ঠিক আছে, এখানে আমরা কি করি? এই ইন অর্ডার টু তে হয়তো টিক মেরে পরীক্ষা হলে বাড়ি চলে আসবে, কিন্তু ইন অর্ডার ফর মানে হচ্ছে টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য। ক্লিয়ার? কোনো কিছু করার জন্য ইন অর্ডার ফর। তাহলে এখানে আমরা যদি টু করতাম, এই টু এর পরে আমাদের ভার্বের যে কোনো একটা ফার্স্ট ফর্ম বসাতে হতো। তাহলে এখানে আমাদের এই যে দ্য স্কিম আছে, নাউন আছে, আমরা নিশ্চয়ই ইন অর্ডার টু বসাতে পারবো না। তাহলে এটাকে আমরা ভালো করে মনে রাখবো, এখানে নো ইমপ্রুভমেন্ট হবে। এবং ইন অর্ডার ফর এটা হচ্ছে একটা ফ্রেজ বা ইডিয়ম, যেটাকে আমাদের কি, যাতে আমরা কনফিউজড হয়ে যাই, এই আমরা কেন আমরা এই সবসময় ইন অর্ডার টু শিখে এসেছি কোনো কিছু করতে। তাহলে এখানে কিন্তু বেশিরভাগ 99% স্টুডেন্ট এখানে টিক মেরে বাড়ি চলে আসবে এবং 1 নাম্বার ভুল হয়ে যাবে। তাহলে অবশ্যই মনে রেখে দেবে, ইন অর্ডার ফর এটা হচ্ছে একটা ইডিয়ম, সেটার মানে হচ্ছে টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য বা করতে। ক্লিয়ার? নেক্সট 9 কি বলছে? এ শপ নিয়ার বাই সেল দ্য গুডস অফ ডেলি ইউজ। তাহলে এ শপ নিয়ার বাই, তাহলে এ শপ নিয়ার বাই বা এ শপ, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা এই যে সেল আছে এর সাথে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটেড টেন্সে একটা এস যুক্ত করতে হয়। তাহলে আমাদের অপশন ভি তে ভুল আছে। কি? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা সবাই জানি, এটা অন্ধের মতো আমরা জানতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে যদি কোনো ভার্ব হয়, তার সাথে আমরা এস বা ইএস যুক্ত করি। তাহলে এই যে সেল আছে, এটা যদি প্লুরাল থাকতো তাহলে আমরা সেল করে দিতাম, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার, আমরা সেলের সাথে একটা এস যুক্ত করে দেবো। ক্লিয়ার? তাহলে খাতায় নোট ডাউন করে রাখবে। সিজ এর আমরা সিনোনিম লিখবো। সিজ মানে কি? কোনো কিছু থামা বা থেমে যাওয়া। ঠিক আছে। অ্যারেস্ট কাউকে বন্দি করা, ক্লোজ কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, ল্যাপস কোনো কিছুর খারাপ হয়ে যাওয়া বা খামতি হওয়া, এইরকম। আর স্টপ মানে কি? থামা। তাহলে সিজ মানে কি? থামা। স্টপ মানে কি? থামা, সিনোনিম। ক্লিয়ার? নেক্সট 11 অবসকিউর। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট। এর আমাদের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে।
ভ্যাকান্ট, ভ্যাকান্ট মানে আমরা বলতে পারি যেটা খালি। সেলডাম মানে হচ্ছে মাঝে মাঝে, আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, আর ডিস্টিংস মানে হচ্ছে স্পষ্ট। ডিস্টিং, এটার মানে হচ্ছে স্পষ্ট। তাহলে অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট। সঠিক উত্তর কি হয়ে যাবে? ডিস্টিং, স্পষ্ট। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম বের করতে বলেছে আমাদের। নেক্সট 12, animals of a particular region, one was substitution. Animals of a particular region মানে কি? কোনো একটা নির্দিষ্ট এলাকার কোনো জীবজন্তু। তাহলে ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, যেটা আমরা গাছগাছড়া বলি। মিউজিয়াম মানে তোমরা সবাই জানো যেখানে পুরানো দিনের ঐতিহাসিক জিনিসপত্র থাকে। আর জু মানে কি? জু মানে হচ্ছে যেখানে জন্তু জানোয়ারদের রাখা হয়। আর ফনা মানে কি? ফনা মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিজিয়নের পশু পাখিদের আমরা বলে থাকি ফনা। ক্লিয়ার? আর ফ্লোরা মানে উদ্ভিদ, ফনা মানে এনিম্যাল বা পশু। এটার মধ্যে কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স মানে হচ্ছে এমনই একটা আনপ্রেডিক্টেবল প্রতিদ্বন্দ্বী। আনপ্রেডিক্টেবল কিরকম? ধরো কোনো একটা ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে, সেখানে হঠাৎ করে উগান্ডা বলে কোনো একটা টিম এসছে, যে দেখা যাচ্ছে ফাইনালে উঠে গেছে। তাহলে উগান্ডাটা কি টিম হয়ে গেল? একটা ডার্ক হর্স। তার মানে কি? আনপ্রেডিক্টেবল, যাকে কেউ আন্দাজ করেনি যে সে ফাইনালে উঠে যেতে পারে। তাহলে অ্যান আননোন পারসন একটা অপরিচিত ব্যক্তি, এ নাইটমেয়ার একটা দুঃস্বপ্ন, এ ব্ল্যাক হর্স একটা কালো ঘোড়া, অ্যান আনফরসিন কম্পিটিটর। আনফরসিন মানে কি? আনপ্রেডিক্টেবল, যাকে আমরা এমনই একটা আমাদের প্রতিদ্বন্দ্বী যাকে আমরা আন্দাজ করতে পারি না যে সে কেমন ফাইট করতে পারে। যারা মোটামুটি যাদেরকে আমরা চিনি, যেমন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরা ভালো টিম, কিন্তু হঠাৎ করে যদি উগান্ডা ফাইনালে উঠে যায়, সেটা নিশ্চয়ই একটা অবাস্তব। নেক্সট 14, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোনটা সঠিক বানান সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সাকসেসফুলি, এ বি সি না ডি? তাহলে এখানে আমরা দেখেছি যে সি দুটো থাকবে, সি এর স্কোয়ার, আর একটা হচ্ছে এস এর স্কোয়ার, আর এল এর স্কোয়ার। তাহলে দুটো এস, দুটো এস, দুটো এল। তাহলে কোথায় আছে? একমাত্র অপশন এতে আছে, সাকসেসফুলি। এস ইউ ডবল সি ই ডবল এস এফ ইউ ডবল এল ওয়াই। দুটো সি, দুটো এস, দুটো এল। ক্লিয়ার? সাকসেসফুলি মানে কি? সফলভাবে। নেক্সট, রিঅ্যারেঞ্জমেন্ট 15, sentence rearrangement and parajumble. The camel has tough leathery lips. Camel মানে হচ্ছে উট। That will not sink in the sand, and a rivers of food supply, and a reserve of food supply, broadened feet, capable of consuming the coarse vegetation in its humps. তাহলে এটাকে আমাদের কি রকম? এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স কমপ্লিশন। এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এটা কিন্তু ইনসিডেন্ট নয়। তাহলে এই যে প্যারাজাম্বেলটা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। দেখার চেষ্টা করছি যে কারা ক্লাসটা বেশি ফলো করছে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করবে চ্যানেলের কমেন্ট সেকশনে। আমি কিন্তু তোমাদের যদি ভুল হয় সেখানেও সঠিক কমেন্টটা করে দেবো। এটা তোমাদের আমি কেন দিলাম? কারণ ভিডিওতে ভিউজ খুব কম আসছে, এবং কম আসছে বলে যে আমি ভিডিও বন্ধ করে দেবো সেটা একদমই না। কারণ আমি চাই যারা অন্তত দেখছে তাদের উপকার হোক, এবং যারা তোমরা দেখছো রেগুলার তারা কিন্তু অবশ্যই 15 যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেটাকে করে কমেন্ট করবে। আমি তোমাদের অবশ্যই সঠিক উত্তরটা জানিয়ে দেবো। তোমরা জানো যে 1-এরটা আর 6-এরটা সবসময় সেম থাকে। তোমরা কিন্তু অবশ্যই অপশন অনুযায়ী যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সময় কিন্তু খুব কম লাগবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই কিন্তু তোমরা উত্তরটা করার চেষ্টা করো। ক্লিয়ার? এবং যে যে কমেন্ট করবে তাদেরকে আমি কমেন্টে রিপ্লাই করে দেবো যে তোমাদেরটা ঠিক হয়েছে না ভুল। যদি ভুল হয় আমি সঠিক অপশনটা কমেন্ট করে দেবো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব শীঘ্রই আমাদের সেট নাম্বার 20-তে দেখা হবে।